আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম দর্শক, ভারতকে আসলে বিপদে পড়লো বাংলাদেশের দুই জেনারেলকে, সেনা কর্মকর্তা অর্থাৎ দুই জেনারেলকে আশ্রয় দিয়ে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ব্যতীত এরা কোনোভাবে আশ্রয় নিতে পারে না ওইখানে। এগুলা এই সমস্ত জেনারেলরা এরা বাংলাদেশের আমার আপনার জনগণের ট্যাক্সের টাকায় এদেরকে লালিতে পালিত করে এদেরকে আজকে বড় জেনারেল বানিয়েছে বাংলাদেশ। বিনিময়ে তারা যখন সেকেন্ড লেফটেন্যান্ট হচ্ছিল তখন তারা পাসিং আউটে তারা শপথ কোরআন হাতে শপথ করেছে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করবে না। তারা করেছে ঠিক তার অপোজিট, তার বিপরীত কাজটা তারা করেছে। এই দুই জেনারেল এরা দেশের মান সম্মান সব খেয়ে, দুই জেনারেল অনেক খুনের সাথে জড়িত, যার কারণে এরা পালিয়ে আত্মগোপন করে চলে গেছে ভারতে। এই জেনারেল কবির শেখ হাসিনার মিলিটারি অ্যাটাচে ছিল। সে অনেক গুম খুন হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে শোনা যায় এবং দুর্নীতিতে অনেক জড়িয়ে গিয়েছে এই লোকটা। শেখ হাসিনা যখন পালিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল তখন শেখ হাসিনা বিমানে করে সেও ভারতে গিয়েছিল এবং চলে আসছে ফিরতি প্লেনে। আজকে 14 মাস এই জেনারেল এর আগে পূর্বে পালিয়ে গেছে জেনারেল আকবর। এরপরে গত কিছুদিন আগে পালিয়েছে কবির। অনেক জঘন্যতম হত্যাকাণ্ডের সাথে এই সমস্ত সেনাবাহিনীর বিপদগামী এই সমস্ত অফিসার গুলা জড়িত। একটা মেজর জেনারেল কিভাবে এত অধপতনে যেতে পারে? মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, 15 জন, 32 জনের মধ্যে 15 জন সারেন্ডার করেছে। এই 15 জনের মধ্যে 14 জন চাকরিরত অবস্থায় ছিল, আর একজন এলপিআই ছিল, রিটায়ার করেছে। এলপিআই ছিল 1 বছর। এই 15 জন সেনা হেফাজতে আছে, এখন কোর্টে হাজিরে দিয়েছে। আরেকটা জিনিস নিয়ে প্রচুর বিতর্কের সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে মানুষ হত্যা করে সুন্দর এসি গাড়িতে চড়া যায়, এসি ভ্যানে, প্রিজন ভ্যানে, এসি প্রিজন গাড়িতে মানুষ হাজার হাজার মানুষ হত্যা করে। যারা হত্যা করেছে তারা প্রিজন ভ্যানে জামাই আদর পাচ্ছে এবং তাদের জন্য আলাদা একটা কোর্ট স্থাপন করেছে সেনা নিবাসের ভিতরে। সেটা সেনাবাহিনীর সেনা প্রধানের হয়তো আবদার ছিল এবং এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেনে নিয়েছে। কিভাবে মেনে নিয়েছে এগুলি একদিন প্রশ্নের সম্মুখীন হবে। এই সমস্ত কাজ কেমনে করে? আর সেনা নিবাসের অভ্যন্তরে থাকলে এই সমস্ত খুনি সেনা সদস্যগুলা এগুলো যে আরো ওইখানে বসে প্লট তৈরি করবে না, আর খারাপ প্লট, খারাপ কনস্পিরেসি করবে না, এটা গ্যারান্টি কে দিবে? এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো এটা জাতিসংঘ থেকেও বলা হয়েছে, স্বাভাবিক আইনে বিচার করে স্বাভাবিক সিভিল তাদের হেফাজতে, সিভিল হেফাজতে চলে যেতে হবে। জাতিসংঘের দাবিও ছিল এটা। সিভিল আদালতে বিচার হচ্ছে, বিচার না হওয়ার জন্য শোনা যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনেকের দ্বারস্থ হয়েছেন, এমনকি প্রধান বিচারপতির সাথেও দেখা করেছেন বলে শোনা গেছে কিছুদিন পূর্বে। কিন্তু সরকার, বিশেষ করে ডক্টর ইউনূসকে তার সেনাপ্রধান টলাতে পারেন নাই, যার কারণে বিচার হচ্ছে। এই বিচারের মধ্যে একটা সত্য প্রকটভাবে ভেসে উঠছে যে মানুষ পাওয়ার দিকে যতই বড় হোক, ক্ষমতার দিকে যতই বড় হোক, একজন প্রেসিডেন্ট হোক, একজন প্রধানমন্ত্রী হোক, একজন মন্ত্রী হোক, একজন সেনা প্রধান হোক, কেউ বিচারের উদ্যানে দোষ করলে বিচার পেতে হবে। এবং ভবিষ্যতে এটা একটা অ্যালার্ম ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য। তারা যদি এইভাবে সেম শেখ হাসিনা যেভাবে করেছে এইভাবে যদি করে, তাইলে শেখ হাসিনার পরিণতি অপেক্ষা করতে হবে।
জেএনজি ছাড়বে না, বাংলাদেশের আপামর জনসাধারণ ছাড়বে না। বাংলাদেশের মানুষ গণভবন, বঙ্গভবন এগুলি চিনে ফেলেছে। বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই, এগুলি চিনে ফেলেছে বঙ্গভবন আর গণভবন। যদি এরা সুন্দর এসি প্রিজন ভ্যানে গিয়ে আবার সেনা নিবাসের আদালত ডিক্লেয়ার করে একটা ভবনে থাকতে পারে, তাহলে এরা তো কোনো সেনা প্রধান ছিলেন না, এরা কোনো সেনা প্রধান না। বাংলাদেশের সেনা প্রধান ও রাষ্ট্রীয় হিসেবে 11 নম্বর না 12 নম্বর প্রোটোকলে পড়েন। আর সাবেক সেনা প্রধান হারুনুর রশিদ চট্টগ্রামের, উনি গ্রেপ্তার হয়েছিলেন ডেস্টিনির একটা মামলাতে। ওনাকে কিন্তু প্রিজন ভ্যালে উঠিয়ে নিয়ে গেছে পুলিশ, আনা নেওয়া করেছে। তো উনি সেনাপ্রধান হয়ে যদি, উনি তো মানুষ হত্যা করেননি, হয়তো ডেস্টিনির এই সমস্ত টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কোনো ঘাপলা ছিল যার কারণে উনি মামলা হতো, উনি গ্রেপ্তার হয়েছে। উনি তো মানুষ হত্যা করেন, ওনাকে কেউ খুনি বলে না, কিন্তু এরা তো খুনি। তাহলে বাংলাদেশে বুঝে যায় যারা খুন করবে, যারা এই সরকারের ছত্রছায়ায় খুন করবে, তারা এই ধরনের এসি গাড়িতে করে কোর্টে আসবে, কোর্ট থেকে যাবে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলা সরকারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব যদি খোলা করে ভাষণে বলেন, সব সোজা হয়ে যাবে, সব সোজা হয়ে যাবে, কারো কিছু করার ক্ষমতা থাকবে না। উনি করে যেটা বিচার যেটা করে উনি এই চাকরিরত সেনা অফিসারদেরকে যে উনি কাঠগড়ায় তুলেছেন, এটা একটা ইতিহাস সৃষ্টি করেছেন ডক্টর ইউনূস সাহেব। আর পাবলিক প্রসিকিউটর তাজুল, উনিও ইতিহাস সৃষ্টি করেছেন আইনের শাসন রক্ষা করার রক্ষার্থে। ভবিষ্যতে সবাই যেই হোক মাথায় রাখতে হবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে যেই হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, বড় মাপের নেতা হোক, খেতা হোক, তারপর সেনা প্রধান হোক, নৌপ্রধান হোক, বিমান প্রধান হোক, পুলিশ প্রধান হোক। যে পুলিশ প্রধান তো অলরেডি বিচারের সম্মুখীন আছে, উনি জেলখানা থেকে যাচ্ছেন। পুলিশ প্রধান যদি জেলখানায়, বাংলাদেশের প্রচলিত জেলখানায় থাকতে পারে, তাহলে সেনা বাহিনী অফিসার গুলো কেন থাকতে পারবে না? সেটা একটা বিবেচ্য বিষয়। মানুষের প্রচুর সমালোচনার সম্মুখীন হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে। মানুষ এগুলা গ্রহণ করতে পারে না। মানুষের একটা ইচ্ছা ছিল, মানুষের স্বাভাবিক যেটা নিয়ম সেটা হচ্ছে প্রচলিত আইনে বিচার হবে, এবং বাংলাদেশের যে জেলগুলো আছে এই জেলের মধ্যে থাকবে। সেনাপ্রধান ব্যর্থ হয়েছে এই ক্ষেত্রে, অনেকভাবে চেষ্টা করেছেন এদেরকে রক্ষা করার জন্য, শোনা যায়। সিভিল কোর্টে বিচার না হয়ে মিলিটারি কোর্টে, মার্শাল ল কোর্টে বিচার হওয়ার জন্য কিন্তু ব্যর্থ হয়েছেন উনি। বাংলাদেশে প্রবল জনচাপ আছে এদের বিচারের জন্য, মার্শাল ল কোর্টে না হওয়ার জন্য। এবং মানুষ আজকে এই সেনাপ্রধানের পক্ষে কিন্তু মানুষ নেই, মানুষ এই সেনাপ্রধান একজন সেনাবাহিনীর জুনিয়র লেভেলের অফিসাররা নাকি ওনার পক্ষে নেই, এটা শোনা যায়। যে আগে এগুলো শোনার কথা, আমার সত্যটা একদিন বেরিয়ে আসবে। আর আরেকটা প্রশ্ন মানুষ করে, আওয়ামী লীগের 36 না 35 জন যারা শেল্টার নিয়েছিল, ইনক্লুডিং ওবায়দুল কাদের সহ সেনানিবাসে, তারা কিভাবে ভারতে পালিয়ে গেল, কার হুকুমে গেল, কার গাইডে গেল, কার নির্দেশে গেল, কার হুকুমে গেল? একদিন না একদিন এগুলা প্রশ্ন উঠবে, এবং এটার জন্য যারা জড়িত তারা বিচারের সম্মুখীন হতেই হবে। ধন্যবাদ। আমিরুল মোমিনিন মানিক, প্রত্যেকের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ 16 অক্টোবর 2025, এই মুহূর্তে রাত 7:50 আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে বাংলাদেশি 2 সেনা কর্তাকে আশ্রয় দিয়ে বড় বিপদে ভারত। অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর। এই খবরের উপর আপনাদের কোনো মতামত থাকলে আপনারা ইউটিউবে কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে 9 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে কর্মরত 16 সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এই গ্রেফতারি পরোয়ানা জারির একদিন আগেই খবরটি চাউর হয়ে যায়, ফলে শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ তিনি পালিয়ে যান ভারতে। তিনি এখন কোথায় আছেন, কিভাবে আছেন? তিনি এখন আরেক পালিয়ে যাওয়া সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আকবরের সঙ্গেই কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে অবস্থান করছেন। এই ঘটনা নিয়ে আসলে শুধুমাত্র আমাদের দেশে যে তোলপাড় হচ্ছে তা কিন্তু নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সমালোচনা হচ্ছে যে প্রথমত কাদের কারণে, কাদের দুর্বলতায় পালিয়ে গেল এই মেজর জেনারেল কবির আহমেদ, দ্বিতীয়ত কিভাবে আশ্রয় দিল ভারত। প্রিয় দর্শক, দেখুন, আপনারা সবাই জানেন এবং দিনের আলোর মতো স্পষ্ট যে ভারতের বিজেপির প্রধান, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ ভাজন বিশ্বস্ত শেখ হাসিনা, ফলে তাকে তিনি আশ্রয় দিয়েছেন 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর। প্রিয় দর্শক, এই কথা তো সবাই জানেন, কিন্তু তাকে আশ্রয় দেওয়ার সঙ্গে সঙ্গে তার যারা সহযোগী ছিলেন বাংলাদেশে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, গুম খুনে সম্পৃক্ত ছিলেন, অথবা গত 16 বছর ধরেই নানাভাবে নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশও আসলে আশ্রয় পেয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। এটা অত্যন্ত দুঃখজনক। হাসিনার সঙ্গে মোদির ঘনিষ্ঠতা, বিশ্বস্ততা থাকলে আসলে কোন বৈধতা বা আইনগত দিক বিবেচনায় তিনি অনুমতি দিলেন অপরাধী সেনা কর্মকর্তাদের আশ্রয় দিতে? প্রিয় দর্শক, এটি আসলে বড় ধরনের প্রশ্ন। এই প্রশ্ন বাংলাদেশে নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে। খোদ ভারতে এখন এটা নিয়ে ব্যাপক আকারে সমালোচনা হচ্ছে। এজন্যই আসলে বিপাকে পড়েছে ভারতের বিজেপি সরকার, সরকার প্রধান নরেন্দ্র মোদী। কিভাবে, আমি সেটি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি আসলে প্রথমে গুরুত্ব দিতে চাই যে 16 জন বর্তমানে কর্মরত সেনা কর্তার বিরুদ্ধে এই যে গ্রেফতারি পরোয়ানা, তার একদিন আগেই এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেলেন। কিভাবে পালিয়ে গেলেন? নিশ্চয়ই এই তথ্য ফাঁস হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রাষ্ট্রের চালকের আসনে রয়েছেন, তারাই আসলে এই ধরনের খবর ফাঁস করে দিয়েছেন। ফাঁস করার কারণে এই যে মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে যেতে পেরেছেন নির্বিঘ্নে। প্রিয় দর্শক, শুধু তিনি নন, আরো বেশ কজন সেনা কর্মকর্তা এখন কলকাতায় আছেন। তার মধ্যে 2 জন কর্মকর্তা যাকে নিয়ে আমি আলোচনা করছি, এবং আরেকজন আগেই পালিয়ে যাওয়া 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল আকবর। এই 2 জন কর্মকর্তাকে আশ্রয় দিয়ে এই মুহূর্তে ভয়াবহ একটা বিপদের মধ্যেই পড়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। প্রিয় দর্শক, সেই বিষয়ে আসলে আলোচনা করতে চাই। আসলে সামরিক সচিব হাসিনা বিশ্বস্ত ভাজন মেজর জেনারেল কবির আহমদ কত বড় নৃশংস এবং ভয়াবহ ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সেটা কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকেই ব্রিফিং করে জানানো হয়েছে। মেজর জেনারেল হাকিমুজ্জামান ইতিমধ্যে তিনি জানিয়েছেন এই কবির আহমেদ সম্পর্কে নানা ধরনের তথ্য। কবির আহমেদকে ইলিগালি অ্যাবসেন্ট বা অবৈধভাবে অনুপস্থিত হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী। তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। এটা হচ্ছে হাকিমুজ্জামান যে ব্রিফিং করেছিলেন 11ই অক্টোবর, সেই ব্রিফিং এর দিনের খবর। কিন্তু 9 অক্টোবর এইসব অপরাধী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ইতিমধ্যে পগার পার হয়েছেন, সুতরাং সীমান্ত সিল করে দিলেও আর কোনো লাভ নেই। জেনারেল কবির আহমেদের বিরুদ্ধে জয়েন্ট ইন্টারোগেশন সেলে ভুক্তভোগীদের বন্দী রেখে নির্যাতনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। হাকিমুজ্জামান বলেন যে জেনারেল কবির না জানিয়েই অবৈধভাবে ছুটিতে গেছেন, বিষয়টি তদন্তে রয়েছে। জেনারেল হাকিমুজ্জামান আরো বলেন, জেনারেল কবির 9 অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন। দেখেছেন, যেদিন আসলে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেদিনই তিনি চলে গেছেন। তার আগেই হয়তো তিনি জেনে গিয়েছিলেন তথ্য, ফলে তার নির্বিঘ্নে চলে যাওয়াতে সুবিধা হয়েছে। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। জিজিএফআই, এনএসআই, বিজেপিকে বলা হয়েছে যে তিনি দেশ ত্যাগ না করতে পারেন। সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই কবির কিভাবে পালালেন? তার আগে যারা পালিয়ে গেছেন, বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল আকবর, তিনিও তো গুম খুনের অন্যতম মাস্টার মাইন্ড। আর এই মেজর জেনারেল কবির গিয়ে উঠেছেন লেফটেন্যান্ট জেনারেল আকবরের বাসায়, এই সঞ্জীবা গার্ডেন। এই গার্ডেন নিয়ে কিন্তু অনেক ধরনের খবর চাউর আছে।
আপনারা জানেন বাংলাদেশের একজন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, তিনি এই সানজিবা গার্ডেনে হানি ট্র্যাপে পড়ে খুন হন। তাকে কয়েক শত টুকরা করে নদীতে ফেলে দেওয়া হয়। এই ঘটনা আপনাদের সবারই জানা আছে। যাই হোক, এই যে মেজর জেনারেল কবির, তিনি কি কি অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন তার একটু ফিরিস্তি দিতে চাই। গুমের মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জেনারেল কবির ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর জিসিএফআই এর ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে কাজ করেছেন। গত বছর জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এর কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয় তাকে। সবশেষ গত 21শে সেপ্টেম্বর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। দেখুন, এই 21শে সেপ্টেম্বর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হলো। তাহলে প্রায় 14 মাস এই অপরাধী মানে কোন রকম আইনের মুখোমুখি হওয়া ছাড়াই দেশে থাকলেন। এর দায়ভার কে নেবে? এখানে একটা প্রশ্ন দিয়ে গেলাম। অনুসন্ধানে দেখা গেছে, কিন্তু সেনাবাহিনীর অনুসন্ধান, আমার কোনো বানানো বা বানোয়াট গল্প নয়। 24 লং কোর্সের আলোচিত এই জেনারেল গত 5 আগস্ট শেখ হাসিনার সঙ্গে সামরিক বিমানে করে ভারতে যান এবং ফিরে আসেন। গত ফ্যাসিস্ট সরকারের সময় খুনি মেজর জেনারেল জিয়াউল আহসান এবং কদমবুচি জেনারেল হিসেবে পরিচিত মেজর জেনারেল মাহবুব রশিদের কোর্সমেট হওয়ার সুবাদে ডিজিএফআই এর সিটিআইবি তে পোস্টিং দেওয়া হয় জেনারেল কবিরকে। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের পদ লাভ করেন। জেনারেল জিয়া, মাহবুব ও কবির একত্রে গুম নির্যাতনের পাশাপাশি নানা দুর্নীতি ও নানা অপরাধে যুক্ত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদ নামে এক কোর্সমেটকে সামনে রেখে একটি ডেভেলপার কোম্পানির সহযোগিতায় ভাসানটেক, ইসিবি চত্বর এবং মিরপুর জিওএইচএস এলাকায় জমি কেনা বেচার সঙ্গে তিনি জড়িতও ছিলেন। প্রিয় দর্শক, যারা টাইম চান, অনেক সময় ধরে চান, আপনি নতুন বিবাহিত হন, মধ্যবয়স, এই যে কবির আহমেদ এবং আকবর, তাকে সর্বশেষ আশ্রয় দেওয়ার পর জাতিসংঘ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে। দুজন চিহ্নিত অপরাধী যারা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করেছে, গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন, যাদের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে, ইতোমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদের মতো অপরাধীদেরকে কিভাবে ভারত, যারা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করে এবং বাংলাদেশের বন্ধু হিসেবে সবসময় দাবি করে, তারা আশ্রয় দেয়? এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি আপনারা জানেন, বাংলাদেশে এই অপরাধী সেনা কর্মকর্তাদের বিচার নিয়েও উষ্মা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘ কি বলেছে? যে তাদেরকে কেন ক্যান্টনমেন্টে একটি বাসাকে সেফ হোম করে সেখানে রাখা হবে? সাধারণ অপরাধীর মতোই তো তারা অপরাধী, সুতরাং তাদেরকে প্রচলিত আইনে যে নিয়ম আছে জেলখানাতে বন্দি রাখা হোক। জাতিসংঘ ইতিমধ্যে ওয়াকিবহাল হয়েছে যে ভারত তাদেরকে অবলীলায় নির্বিঘ্নে আশ্রয় দিচ্ছে। এটা জাতিসংঘের মানবাধিকার যত পলিসি রয়েছে সকল পলিসির বিরুদ্ধে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, ভারত এই দুই অপরাধী সেনা কর্মকর্তাকে আশ্রয় দিয়ে কূটনৈতিক সকল নীতিকে লঙ্ঘন করেছে। ধরুন, ভারতে গুম খুনের সঙ্গে জড়িত আছে বা ভারতে কোন একটি রাজ্যে 100 মানুষকে হত্যা করেছে, এইরকম অপরাধী বাংলাদেশে এসে আশ্রয় নিল, আমরা কি সেই সব অপরাধীকে আশ্রয় দেব? আর যদি আশ্রয় দেই তাহলে ভারত কি মনে করবে? জনগণ যারা ভারতে আছেন তারা কি ক্ষুব্ধ হয়ে উঠবেন না বাংলাদেশের প্রতি? তো ভারতে যদি আমাদের অপরাধীরা গিয়ে আশ্রয় পায় তাহলে আমরা কি মনে করব? সেটা কি কূটনৈতিক কোন নিয়মের মধ্যে পড়ে? এই প্রশ্নটাও কিন্তু মোটা দাগে উঠেছে। মূলত ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের যুদ্ধ বাঁধানোর একটা অপকৌশল হিসেবেই এই ঘটনাকে চিহ্নিত করা হচ্ছে। জাতিসংঘ মিশনের কাছে খুনি এবং উচ্ছৃঙ্খল কর্মকর্তাদের, বিশেষ করে যারা শৃঙ্খলা বাহিনীতে দায়িত্বে ছিলেন, তাদেরকে আশ্রয়দাতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে ভারতকে, আর এটা উপস্থাপন করছে খোদ ভারতের সরকার। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার তো কোনো সুযোগ নেই। এটা তো এখন প্রকাশ্য হয়েছে, এটা তো এখন ফাঁস হয়ে গেছে, এটা এখন বিশ্ববাসী জানে। ভারতের স্বাধীন গণমাধ্যম কিন্তু এই বিষয়ে তীব্র এবং কঠোর সমালোচনা করেছে যে বাংলাদেশের অপরাধের সঙ্গে যুক্ত থাকার পরে
যাদের বিরুদ্ধে বাংলাদেশের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এইরকম চিহ্নিত ব্যক্তিদের কিভাবে ভারত আশ্রয় দেয়? ভারত তো বরং গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেবার কথা। বাংলাদেশের সঙ্গে সেই ধরনের চুক্তি রয়েছে। এই যে আসামের অনুপ চেটিয়া, তাকে বাংলাদেশের কারাগারে বন্দী রাখা হয়েছিল, পরে কি দুদেশের চুক্তির মধ্য দিয়ে আমরা তাকে ফেরত দিয়েছি, মানে ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন ভারতের উচিত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা এবং বাংলাদেশের হাতে তুলে দেয়া। ভারত কি সেটা করবে? ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের ন্যূনতম কোনো বিরোধ নেই। আমাদের কষ্টে ভারতের জনগণের মনও কেঁদে উঠে। আমি নিজেই দেখেছি কলকাতা প্রেস ক্লাবের সামনে তিস্তার পানির যেন ন্যায্য হিস্সা দেয়া হয়, সেই জন্য ভারতের জনগণ বাংলাদেশের পক্ষ হয়ে র্যালি করেছে। কিন্তু ভারতের শাসকরা তাদের অপনীতি প্রতিষ্ঠা করবার জন্য বাংলাদেশের প্রতি দাদাগিরি সুলভ আচরণ চাপিয়ে দিয়েছেন গত 16টি বছর। এটা ধামাচাপা দেওয়ার কিছুই নেই। সুতরাং ভারত কি আসলে বাংলাদেশের অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে? এই প্রশ্নটা এখন খোদ ভারতের মূলধারার গণমাধ্যম উচ্চারণ করছে। সুতরাং বাংলাদেশের সর্বশেষ অপরাধী এক সেনা কর্মকর্তা এবং কয়েকদিন আগে ভারতে অবস্থান করা আরেক কর্মকর্তা, এই দুই কর্মকর্তাকে আশ্রয় দেওয়ার পর একটা বড় ধরনের বিপদেই পড়তে যাচ্ছে। জাতিসংঘের মিশন যারা পরিচালনা করেন তারা কিন্তু এই ঘটনাকে পর্যালোচনায় নিয়েছে। নেবার পর তারা নিশ্চয়ই পর্যালোচনা করে নতুন সিদ্ধান্তে উপনীত হবেন। আপনারা জানেন যে জাতিসংঘে মিশন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীতে যাওয়া সদস্যরা অভাবনীয় সক্ষমতা প্রদর্শন করেছেন ইতিমধ্যেই। তাদের পারফরমেন্স অসাধারণ। পাশাপাশি বাংলাদেশের পরপরেই ভারতও এই মিশনের ক্ষেত্রে অসাধারণত্ব দেখিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এইসব ঘটনার কারণে ভারতের অবস্থান কি দুর্বল হবে না? প্রিয় দর্শক, এই প্রশ্নগুলো আপনাদের সামনে রেখে আজ বিদায় নিচ্ছি।